আমার নাম তিয়াশা। আমার বরের নাম রূপনাথ। আমাদের বিয়ের ৪ মাস পরে আমার বর একদিন হঠাৎ করে তার মায়ের বয়সী একটা মহিলাকে বিয়ে করে আমাদের বাড়িতেই নিয়ে এসেছিল। আমার বর তো অনেক সহজ সরল স্বভাবের ছিল এবং সে আমাকে ভীষণ ভালোবাসতো। তাহলে সে কেন তার মায়ের বয়সী একটা মহিলাকে বিয়ে করেছিল? এই সত্যিটা জেনে আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। আপনারাও অবাক হবেন এটা ভেবে যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে। এমনকি ওই মহিলাটির অনেক বয়স হওয়া সত্ত্বেও সে অনেক সুন্দরী ছিল। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি, আমি আর বর থাকতাম। আমার শাশুড়ি এত ভালো ছিল যে আমাকে সবসময় সংসারের কাজে সাহায্য করত। এমনকি আমার বর যেগুলো খেতে পছন্দ করত, আমাকে সেই খাবারগুলোই রান্না করতে সাহায্য করত। আমার শাশুড়ি তো আমার সামনেই তার ছেলেকে বুঝিয়ে বলতো যে আমাদের সংসারটা খুব সুখের। এই সংসারটা আমার বরকেই ধরে রাখতে হবে। আমি তো অনাথ ছিলাম। মামা মামির কাছে বড় হয়েছি। তাও আমার শাশুড়ি নিজের একমাত্র ছেলের জন্য আমাকেই পছন্দ করে বাড়ির বউ বানিয়েছে। আমার বর বিমা আয় বিভাগের এজেন্ট ছিল, তাই সে লোকের বাড়িতে গিয়ে টাকা আদায় করত। তার যে ক্লায়েন্টরা বরের কাছে বিমা করত, বর প্রতি মাসে সেই ক্লায়েন্টদের বাড়ি গিয়ে টাকা আদায় করত। আমার বরের কাজে যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। ক্লায়েন্টরা যখন যে যেমন সময়ে ডাকতো, আমার বর তাদের কাছে টাকা নিতে যেত। সেদিন আমি বরের পছন্দের পনির রান্না করেছিলাম এবং আমার শাশুড়ি আগে থেকেই বলে দিয়েছিল যে আমার বর নাকি পনির খেতে ভীষণ ভালোবাসে। তাই শাশুড়ি বলেছিল আমি যাতে ইউটিউব দেখে বরের জন্য পনিরের তরকারি রান্না করি। আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছিল। দুপুরবেলা যখন বর বাড়ি ফিরে এলো, তখন সে আমাকে ও শাশুড়িকে বলল আজ তাদের একটা ক্লায়েন্ট নাকি তার বউকে ছেড়ে চলে গেছে এবং তার বউ নাকি আমার বরের সামনে ভীষণ কান্নাকাটি করছিল যখন বর তাদের বাড়িতে টাকা আদায় করতে গেছিল। আমার শাশুড়ি তখন বরকে বলল এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, তাই সবার কষ্টের কথা মনে করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। এমনিতেও আমাদের হাতে কিছু করার ছিল না। তারপর ওই কথাগুলো বাদ দিয়ে আমরা ৩ জন মিলে একসঙ্গে খাবার খেলাম। আমার বর তো পনিরের তরকারি দেখে ভীষণ খুশি হয়েছিল এবং সে খুব পছন্দ করে আমার হাতের রান্নাবান্না খেয়েছিল। বর যখন আমার রান্নার তারিফ করছিল, তখন আমার শাশুড়ি বরকে বলেছিল তোর বউ তোকে ভীষণভাবে ভালোবাসে, এই জন্য তো আজ তোর পছন্দের সমস্ত খাবার নিজের হাতে ইউটিউব দেখে রান্না করেছে। এরকম বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাই আমার বৌমাকে কোনোদিন কষ্ট দিবি না। তোদের এখন নতুন নতুন বিয়ে হয়েছে, আমার বৌমাকে সময় দেওয়ার চেষ্টা করবি। আমার বর তার মায়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল। আমার শাশুড়ি তার ছেলের সামনেই মাঝে মধ্যে আমার অনেক তারিফ করত এবং আমিও খুব খুশি ছিলাম এই রকম পরিবার এবং শাশুড়ি মাকে পেয়ে। আমি অনাথ হওয়া সত্ত্বেও আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। মায়ের ভালোবাসা তো কোনোদিন পাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির ভালোবাসা পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম। সেদিন রাতের বেলা আমার বর যখন ঘরের ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করছিল, ঠিক ওই সময় বরের মোবাইলটা বেজে উঠল। তখন রাত্রি ১১টা বাজছিল। আমার বর ফোন রিসিভ করে একটা মহিলার নাম নিল। আমার বর তখন বলল চন্দ্রিমা ম্যাডাম, আমি কাল সকালে আপনার বাড়ি যাব টাকা নিতে। এত রাতে আমি যেতে পারবো না, এখন রাত্রি ১১টা বাজে। ওই দিক থেকে মহিলাটি বলল কাল ভোরবেলা ৪টার সময় আমি রাঁচি যাব, তাই তোমাকে এখনই আসতে হবে। বাধ্য হয়ে আমার বরকে রাত্রি ১১টার সময় ওই মহিলার বাড়ি যেতে হয়েছিল। যদিও বা আমি বরকে অনেক বারণ করেছিলাম সে যাতে এত রাতে আমাকে একা রেখে কোথাও না যায়, কিন্তু বর বলেছিল এই ক্লায়েন্ট যেহেতু অনেক দিন থেকে টাকা দেয়নি, তাই এর টাকা জমা দেওয়া খুবই দরকার। তাই বর বাধ্য হয়ে সেদিন রাত্রিবেলায় চন্দ্রিমা ম্যাডামের বাড়ি গেছিল টাকা নিতে। বাড়ি থেকে বেরোনোর আগে বর বলেছিল সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু সেদিন আমি বরের জন্য অপেক্ষায় বসেছিলাম, কিন্তু বর রাতের বেলা বাড়ি ফিরে আসেনি। ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত আমি বিছানার এক কোণায় বসে বরের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরের ভিতরে এসে বলল রূপনাথ এখনও বাড়ি ফিরে আসেনি। শাশুড়ির সঙ্গে কথা বলতেই আমার বর ভোরবেলা বাড়ি ফিরে এলো। আমার শাশুড়ি তার ছেলেকে দেখা মাত্রই অনেক বকাবকি শুরু করে দিল। বলল তুই কিসের জন্য রাতের বেলা বাইরে গেছিলিস? এটা কি বাড়ি ফিরে আসার সময়? কোনো দরকার নেই অর্ধেক রাতে কোনো ক্লায়েন্টের বাড়ি যাওয়ার। তাতে যদি তোর ২টো পয়সা কম হয় তাও ঠিক আছে, কিন্তু আমি চাই না তোর এই কাজের জন্য আমার বৌমা ও তোর মাঝে কোনো রকম অশান্তির সৃষ্টি হয়। শাশুড়ি যখন রুম থেকে বেরিয়ে চলে গেল, তারপর আমি বরকে জিজ্ঞেস করলাম যে সে সারা রাত কোথায় ছিল। বর তখন বলল সে নাকি একটা কাজে ফেঁসে গেছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। বাড়ি আসার পরে আমার বরের হাবভাব আগের তুলনায় একদম অন্যরকম ছিল এবং সে আমার সঙ্গে বেশি কথা বলবে না, তাই বাহানা করে বলল চলো, আর বেশি দেরি না করে এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বাকি কথা না হয় সকালেই হবে। কিন্তু জানি না কেন সেদিন আমার বরের কথায় বিশ্বাস করতেই পারছিলাম না। বারবার মনে হচ্ছিল বর যেন আমার থেকে কিছু একটা লুকোচ্ছে।
ঠিক ওই সময় আমার বরের ঘাড়ে একটা লাল রঙের দাগ দেখতে পেলাম। তখন আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে বরের হাত ধরে বললাম, তোমার ঘাড়ে এটা কীরকম দাগ? বর তখন ঘাবড়ে গিয়ে বলল, কই, আমি তো দেখতে পাচ্ছি না। অথচ তার ঘাড়ে অনেকটা জায়গা নিয়ে লাল হয়েছিল। আমি তখন বরকে আয়নার কাছে নিয়ে গিয়ে বললাম, তোমার শরীরে এত বড় দাগ আছে আর তুমি দেখতে পাচ্ছ না? এটা কিভাবে হলো? বর তখন বলল, হয়তো বাইরে কোনো পোকামাকড় কামড়ে নিয়েছে, যার ফলে জায়গাটা এই রকমভাবে লাল হয়ে গেছে। আমি যখন এই ব্যাপারে বরকে বারবার জিজ্ঞেস করতে গেলাম, তখন বর বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কি আমার উপরে ভরসা নেই? আমি তখন বরকে বললাম, তোমার উপরে আমার অনেক ভরসা আছে, যার জন্যই তো আমি ভয় পাচ্ছি। কারণ তোমার মন এতটাই পবিত্র যে তোমাকে যে কেউ খুব সহজেই নিজের ফাঁদে ফেলে দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। বর তখন বলল, তুমি একদম চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো। পরদিন সকালবেলা নাস্তা করার সময় শাশুড়ি আমার সামনেই বরকে বলল, আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের মুখ দেখতে চাই, কারণ আমার অনেক বয়স হয়ে গেছে। কখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেটা কেউ বলতে পারবে না। তোর বাবার মারা যাওয়ার পরে তুই আমার একমাত্র সাহারা ছিলি। আমি চাই আমাদের বাড়িতে সদস্যদের সংখ্যা যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তাই আমি নিজের নাতি নাতনিদের মুখ দেখতে চাই এবং আমার জীবনের বাকি সময়টুকু তাদের সঙ্গেই কাটাতে চাই। শাশুড়ির কথা শুনে আমি লজ্জায় রান্নাঘরে চলে গেছিলাম। আমার শ্বশুরবাড়িতে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু জানি না আমার পরিবারে কার নজর লেগেছিল। ঠিক 2 দিন পরে আমি ও শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় আমার বর যখন বাড়িতে ঢুকলো, তখন তার গলায় মালা এবং তার কষ্টভরা মুখটা দেখে আমি ও শাশুড়ি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম। আমি তখন বরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এইভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার গলায় মালা কেন আছে? বর তখন আমার দিকে তাকিয়ে যা বলেছিল সেটা শুনে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। তখন বর বলেছিল সে নাকি দ্বিতীয় বিয়ে করেছে। ঠিক ওই সময় আমাদের মায়ের বয়সী একটা অনেক সুন্দরী বয়স্ক মহিলা বউ সেজে ঘরের ভিতরে আমার বরের হাত ধরে তার পাশে এসে দাঁড়ালো। আমার শাশুড়ি তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে অনেক রেগে বরকে জিজ্ঞেস করলো, এই মহিলাটা কে? আর তোর পাশে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? তখন ওই বয়স্ক মহিলাটি শাশুড়ির দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি এই বাড়ির বউ। রূপনাথ আমাকে বিয়ে করেছে। এই মহিলাটির মুখ থেকে কথাটা শুনে আমার হাতে যে চালের থালাটা ছিল সেটা ছুটে মেঝেতে পড়ে গেল। ওই সময় আমি নিজের আবেগ ধরে রাখতে পারিনি। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বর তার মায়ের বয়সী একটা মহিলাকে বিয়ে করতে পেরেছিল। আমি তখন বরের কাছে গিয়ে তার হাত ধরে বললাম, তুমি কি এসব আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি কিন্তু এই ধরনের ঠাট্টা একদম পছন্দ করি না। সব কিছু নিজের চোখে দেখার পরেও আমার মনে এটা বিশ্বাস ছিল যে আমার বর কখনোই আমাকে ঠকাতে পারে না। বর তখন আমার দিকে তাকিয়ে কেঁদে কেটে বলল, আমি কোনো ঠাট্টাবাজি করছি না, সত্যি কথাই বলছি। আমি চন্দ্রিমা ম্যাডামকে বিয়ে করেছি। আমার শাশুড়ি তখন রেগে তার ছেলের গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলল, তোর মায়ের বয়সী এই বুড়ি মহিলাকে বিয়ে করেছিস? তোর লজ্জা করেনি এত নোংরা জঘন্যতম কাজ করতে? তুই কিভাবে পারলি আমার বৌমাকে ঠকাতে? ওই সময় ওই বয়স্ক মহিলাটি আমার শাশুড়ির সামনে এসে বলল, আপনাদের নাটক শেষ হয়েছে? তাহলে এবার আমি রূপনাথকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনার আশীর্বাদ নেওয়ার জন্যই এখানে এসেছিলাম, কিন্তু আপনি তো মেলোড্রামা শুরু করে দিয়েছেন। তাই আপনাদের আশীর্বাদের আমার আর কোনোই দরকার নেই। এই কথাটা বলে ওই বয়স্ক মহিলাটি যখন আমার বরের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমি বরের আরেকটা হাত ধরে বলেছিলাম, আমার বরকে কোনো মতেই তোমার মতো শয়তান চরিত্রহীন নোংরা মহিলার সঙ্গে যেতে দিতে পারি না। আমার বর তখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, যার জন্য আমার বর বাধ্য হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তখন না পেরে বরকে জিজ্ঞেস করেছিলাম যে সত্যি কথাটা কী? কেন বর তার মায়ের বয়সী একজন বয়স্ক মহিলাকে বিয়ে করেছিল? বর তখন বলল, সে নাকি আমাকে সত্যি কথাটা বলতে পারবে না এবং তার নাকি একটা বাধ্যতা আছে, যার জন্য বর ওই বয়স্ক মহিলাকে বাধ্য হয়ে বিয়ে করেছে। শুধুমাত্র এই কথাটা বলেই আমার বর ওই বয়স্ক মহিলার সঙ্গে চলে গেছিল। বরের চলে যাওয়ার পরে আমি দরজা ধরে অনেক কেঁদেছিলাম। ওই সময় মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যেন রক্ত বেরোচ্ছে। ওই সময় আমার শাশুড়ির অবস্থাও খুব খারাপ ছিল। উনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে নিজের হাতে আমাদের সুখের সংসারটাকে নষ্ট করে দিয়েছে একটা বুড়ি মহিলার জন্য। ওই সময় আমি নিজের কষ্টটাকে চেপে রেখে শাশুড়িকে সামলেছিলাম। না জানি আমার বরের এমন কি বাধ্যতা ছিল, সে তার মায়ের বয়সে একজন বয়স্ক মহিলাকে বিয়ে করেছিল। নিজের চোখে সব কিছু দেখার পরেও আমার মনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে বর একদিন আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে। এমনকি ওই মহিলার সঙ্গে বরের চলে যাওয়ার পরে
আমি প্রত্যেকদিন বরকে ফোন করে জানার চেষ্টা করতাম যে বর আমাদের সঙ্গে কেন এরকম করেছিল। কিন্তু বর আমাকে সত্যি কথা বলেনি। একদিন না পেরে আমি যখন ওই বুড়ির বাড়িতে গিয়েছিলাম আমার বরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তখন ওই বুড়ি তার বাড়িতে আমাকে দেখে অনেক রেগে গিয়ে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং বলেছিল এরপরে যাতে আমি ভুল করেও তার বাড়িতে না যাই। এদিকে আমার শাশুড়ির দিন দিন তার ছেলের দুশ্চিন্তায় নাজেহাল অবস্থা হয়ে গেছিল। বাধ্য হয়ে আমার নিজের সব দুঃখ কষ্ট ও ব্যথা ভুলে গিয়ে শাশুড়িকে সামলাতে হতো। তারপর ওই ঘটনাটা হওয়ার ১৫-২০ দিন পরে একদিন আমার বর একটা অসুস্থ লোককে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার শাশুড়ি তার ছেলেকে আমাদের বাড়িতে দেখে খুব খুশি হয়েছিল। সেদিন বর আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল। আসলে আমার বর যখন প্রায় ৬ মাস পরে সেদিন সকালে ওই বুড়ি চন্দ্রিমার বাড়িতে তার বরের কাছে টাকা আদায় করতে গিয়েছিল, তখন ওই বুড়ি বলেছিল তার বর নাকি তাকে ছেড়ে চলে গেছে, তাই সে এখন বিমার টাকা দিতে পারবে না। এমনকি আমার সহজ সরল বরকে দেখে ন্যাকা কান্না শুরু করে দিয়েছিল। এমনকি সে আমার বরকে বলেছিল তার মধ্যে কি কোনো কমতি আছে যার জন্য তার বর তাকে ছেড়ে চলে গেছে। আমার বর তখনও ওই মহিলার আসল চেহারা দেখতেই পায়নি। এদিকে আমার বর যে অসুস্থ লোকটিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, সেই অসুস্থ লোকটি ওই বুড়ির বর ছিল। তাহলে ওই বুড়ি চন্দ্রিমা কেন আমার বরকে মিথ্যে কথা বলেছিল যে তার বর তাকে ছেড়ে চলে গেছে? ওই বুড়ির বরের নাম হচ্ছে দীপেন। সেদিন আমার বর যখন দীপেনবাবুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, তখন দীপেনবাবুর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আসলে ওই বুড়ি যখন বুঝতে পেরেছিল আমার বর খুবই সহজ সরল স্বভাবের মানুষ, তখন সে ওই দিন রাতের বেলা আমার বরকে টাকা দেওয়ার বাহানা করে রাত্রি ১১টার সময় মিথ্যে কথা বলে আমার বরকে তার বাড়িতে ডেকেছিল এবং আমার বরকে নিজের বাড়িতে ডেকে ওই বুড়ি আমার বরের সঙ্গে জোর জবরদস্তির সম্পর্ক করেছিল। এমনকি আমার বরের সঙ্গে সম্পর্ক করার সময় ওই বুড়ি চালাকি করে নিজের মোবাইলে সব কিছু ক্যাপচার করেছিল, যেটা আমার বর জানতেও পারেনি। ওই বুড়ি যখন আমার বরের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করেছিল, তখন আমার বর কিছুক্ষণের জন্য হলেও আবেগের বশে সব কিছু ভুলে গিয়ে ওই বুড়ির সঙ্গে সম্পর্ক করেছিল এবং ২-১ দিন পরে যখন আমার বর নিজে থেকেই বুঝতে পেরেছিল যে সে অনেক বড় ভুল কাজ করে ফেলেছে, তখন সে চন্দ্রিমা ম্যাডামের হাতে পায়ে ধরে বলেছিল, ম্যাডাম, যা হওয়ার তা হয়ে গেছে, তাই এরপর থেকে আপনি আর আমাকে ফোন করে বিরক্ত করবেন না। আমার বউ আমাকে সন্দেহ করছে। আমি নিজের বিবাহিত জীবনটাকে নষ্ট করতে চাই না। আমি নিজের বউকে ঠকাতে পারবো না। তাই আপনিও ভুলে যান আমাদের মাঝে যা কিছু হয়েছিল। তখন ওই বুড়ি নাকি অনেক হেসে আমার বরকে ঠাট্টা করে বলেছিল, তুমি কি ভেবেছিলে আমার এই সুন্দর শরীর নিজের ইচ্ছে মতো ভোগ করার পরে তুমি সরু গলি দিয়ে খুব সহজেই বেরিয়ে যাবে? অত সোজা নয়। তুমি যেহেতু আমার সঙ্গে সম্পর্ক করেছো, আমার এই সুন্দর শরীরটাকে ভোগ করেছো, তাই তোমাকে আমার সঙ্গে বিয়ে করতেই হবে। আমার বর তখন ওই বুড়িকে বলেছিল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি নিজের বয়সটা দেখেছেন? আপনি আমার মায়ের মতো। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো বয়স্ক মহিলাকে আমি বিয়ে করব? আর এমনিতেও আমি একজন বিবাহিত পুরুষ। তখন ওই বুড়ি চন্দ্রিমা আমার বরের কলার ধরে বলেছিল, অত সহজে তোমাকে যেতে দিব না। তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক করেছিলে, তখন তো পাগলের মতো সব কিছু ভুলে গিয়ে আমার শরীরটাকে ভোগ করেছিলে। তখন তোমার মনে হয়নি যে আমি তোমার মায়ের বয়সী বুড়ি মহিলা? আর এখন বলছো আমি তোমার মায়ের বয়সী একজন বুড়ি মহিলা? ওই কথাগুলো বলার পরে ওই বুড়ি অনেক জোরে জোরে হাসতে শুরু করলো। তারপর নিজের মোবাইলটা বের করে আমার বরকে যে ভিডিওটি দেখিয়েছিল, সেটা দেখার পরে ভয়ে আমার বরের চোখ মুখ লাল হয়ে গেছিল। কারণ ওই ভিডিওতে চন্দ্রিমা ম্যাডাম তাদের দুইজনের নোংরামি ক্যাপচার করেছিল এবং ওই বুড়ি চন্দ্রিমা আমার বরকে বলেছিল, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তারপরে তো তোমার বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার মা তোমাকে ঘৃণা করবে। তখন তুমি কি করবে? ওই বুড়ি চন্দ্রিমার কথা শুনে আমার বর অনেক বেশি ভয় পেয়ে তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। ওই বুড়ি তো এটাই চেয়েছিল যাতে বর ভয় পেয়ে তার ফাঁদে পড়ে যায়। ওই বুড়ি আমার বরকে বিয়ে করে তাকে নিজের সঙ্গে নিজের বাড়িতেই নিয়ে গেছিল এবং প্রত্যেকদিন রাতে না গিয়ে আমার বরের সঙ্গে জোর করে সম্পর্ক করত। আমার বর ওই বুড়ির ফাঁদে এমন বাজেভাবে ফেঁসে গেছিল যে সে আর বের হতেই পারছিল না। ওই বুড়ির বাড়িতে যখন থেকে বর থাকতে শুরু করেছিল, তখন থেকে প্রত্যেকদিন রাতে নাকি বর চিৎকারের আওয়াজ শুনতে পেত। আমার বর যখনই ওই বুড়িকে জিজ্ঞেস করতো যে এটা কার চিৎকারের আওয়াজ, তখন ওই বুড়ি প্রত্যেকদিন কিছু না কিছু বাহানা করে কাটিয়ে দিত। তারপর একদিন রাতের বেলা বর আবার যখন চিৎকারের আওয়াজ শুনতে পেল,
ওই সময় চন্দ্রিমা ম্যাডাম নাক ডেকেই ঘুমোচ্ছিল। তখন আমার বর সুযোগ বুঝে চুপচাপ ওই রুম থেকে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করেছিল যে এই চিৎকারটা কোথা থেকে আসছে। ঠিক ওই সময় চন্দ্রিমা ম্যাডাম পেছন দিক থেকে আমার বরের ঘাড়ে হাত দিয়ে বলল, তুমি রাত্রি 2টোর সময় ঘরের বাইরে কি করছো? আমার বর তখন চালাকি করে চন্দ্রিমাকে মিথ্যে কথা বলেছিল যে সে জল খাওয়ার জন্য রুম থেকে বাইরে বেরিয়েছে। সেদিন রাত্রিবেলাও আমার বর আর জানতেই পারেনি যে প্রত্যেক দিন রাতে চিৎকারের আওয়াজটা কোথা থেকে আসে। তারপর চন্দ্রিমা আমার বরের হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে চলে যায়। ওই বুড়ি চন্দ্রিমার সঙ্গে কিছুদিন থাকার পরেই বর বুঝে গেছিল যে এই বাড়িতে কিছু একটা গণ্ডগোল আছে, যেটা ওই বুড়ি সবার থেকে লুকিয়ে রেখেছে। তার পরের দিন রাত্রিবেলা চন্দ্রিমার ঘুমানোর পরে বর আবার চুপচাপ রুম থেকে বাইরে বেরিয়ে জানার চেষ্টা করেছিল যে প্রত্যেক দিন রাতে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসে। তারপর চন্দ্রিমার পুরো বাড়িটা খুঁজে দেখার পরে শেষে বাথরুমের পেছন দিকে একটা ছোট্ট ঘরের কাছে এসে পৌঁছে যায় এবং সেই ঘরের দরজা খুলতেই আমার বরের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ ওই ঘরের মধ্যে চন্দ্রিমার আসল স্বামী দীপেন বাবুকে কেউ বন্দি করে রেখেছিল। ওই সময় দীপেন বাবুর অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না। তার পুরো শরীরে ঘা হয়ে গেছিল এবং ওই ঘাগুলো দিয়ে রক্ত বেরোচ্ছিল। তার হাতে ও পায়ে অনেক মোটা দড়ি বাঁধা ছিল এবং তার শরীর দেখে মনে হচ্ছিল তাকে যেন কতদিন ধরে খেতে দেওয়া হয়নি। ওই ঘরের ভিতরে কোনো জানালা ছিল না, ঘরটা অন্ধকার হয়েছিল। আমার বর তখন দীপেনবাবুকে দেখা মাত্রই জিজ্ঞেস করেছিল তার এত খারাপ অবস্থা কে করেছে। তখন দীপেনবাবু ইশারা করে চন্দ্রিমার নাম নিয়েছিল এবং ওই সময় চন্দ্রিমাও আমার বরের পেছনে এসে হাজির হয়ে যায়। বর তখন ওই বুড়িকে দেখে ভয় পেয়ে বলে, দীপেনবাবুর এত খারাপ অবস্থা আপনি করেছেন? কেন আপনি দীপেনবাবুর সঙ্গে এত খারাপ করেছেন? উনি তো আপনার বর, তাহলে আপনি উনার সঙ্গে কিভাবে এত খারাপ ব্যবহার করতে পারলেন? আপনি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলেন যে আপনার স্বামী নাকি আপনাকে ছেড়ে চলে গেছে? আমার বরের কথা শোনার পরে ওই বুড়ি অনেক রেগে বরের কাছে গিয়ে বলল, তুমি যখন দেখেই নিয়েছো যে আমার বর জ্যান্ত আছে, তাহলে তোমাকেই এর ব্যবস্থা করতে হবে। আর এমনিতেও এই লোকটা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। এই লোকটা আমার উঠা বসা, খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা সব কিছুতেই বাধা দিত। এমনকি আমাকে বাড়ি থেকেও বের হতে দিত না, আমাকে কারো সঙ্গে কথাও বলতে দিত না। তাই আমি এর সঙ্গে এই রকম ব্যবহার করেছি। আমি বাধ্য হয়ে এই ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখেছি। এতে আমার কোনো আফসোস নেই যে আমি নিজের বরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, কারণ এই রকম অত্যাচারী বরের সঙ্গে থাকার চাইতে বিধবা থাকা ভালো। তারপর ওই বুড়ি আমার বরকে বলেছিল সে যাতে দীপেনবাবুকে একটা বস্তার মধ্যে ভরে দিয়ে গঙ্গার জলে ফেলে দিয়ে আসে, কারণ সে নাকি দীপেনবাবুর আর মুখ দেখতে চায় না। আমার বর যখন এই কাজটা করতে বারণ করেছিল তখন ওই বুড়ি আমার বরকে হুমকি দিয়েছিল যে সে ওই ভিডিওটা নাকি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে। আমার বর ভয় পেয়ে ওই বুড়ির কথা মতো দীপেনবাবুকে একটা বস্তার মধ্যে ভরে দিয়ে গাড়ির পেছন দিকে ডিকিতে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর বাড়ি এসে ওই বুড়িকে বলেছিল সে যেটা করতে বলেছে আমার বর সেটাই করেছে। শুধু তাই নয়, আমার বর চালাকি করে ওই বুড়ির মনে এটা বিশ্বাস জাগিয়েছিল যে আমার বর এখন তাকেই ভালোবাসে এবং সে আমার বরকে যেটা বলবে আমার বর সেটাই করবে। কিন্তু আমার বর সেদিন দীপেনবাবুকে গঙ্গার জলে ভাসায়নি, সে দীপেনবাবুকে আমাদের বাড়িতেই নিয়ে এসেছিল এবং দীপেনবাবুর চিকিৎসার জন্য বর আমাদের বাড়িতেই ডাক্তার ডেকে নিয়ে এসেছিল এবং ডাক্তার দেখিয়ে আজ গত 15 দিন ধরে দীপেনবাবুর চিকিৎসা চলছে। উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। দীপেনবাবুর ব্যাপারে ওই বুড়ি তখনও কিছুই জানতো না যে দীপেনবাবু বেঁচে আছে। দীপেনবাবু যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল তখন দীপেনবাবু নিজেই বলেছিল সে নাকি চন্দ্রিমাকে অনেক ভালোবাসত। সেই চন্দ্রিমাকে নিয়ে অনেক বেশি অধিকার দেখাতো এবং চন্দ্রিমা দীপেনবাবুর ভালোবাসাকে খারাপভাবে নিত। সে বলতো আমি এইরকম বর চাই না যে সবসময় খোঁজ খবর নিয়ে বেড়ায়। তারপরে ওই মহিলা একদিন ছলনা করে দীপেনবাবুকে বাথরুমের পেছন দিকে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে দিয়েছিল। তারপর দীপেনবাবুকে না খাইয়ে মেরে ফেলার ধান্দা করেছিল। সেদিন বড় আমাকে সব কিছু সত্যি কথা বলেছিল এবং দীপেনবাবু সুস্থ হওয়ার পরে সে আমাদের অনেক ধন্যবাদ জানিয়েছিল। সেদিনের পর থেকে আমার বর প্রত্যেক দিন লুকিয়ে একবার করে আমাদের বাড়িতে আসতো এবং আমাদের সঙ্গে দেখা করে যেত। ওদিকে আমার বর চন্দ্রিমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল এবং ওই বুড়ি ভাবতো আমার বর হয়তো সত্যিই তাকে অনেক ভালোবাসে। দীপেনবাবুকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তারপরে আমি ইচ্ছে করে জেনে বুঝে মাঝে মধ্যে ওই বুড়ির বাড়িতে গিয়ে আমার বরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঝামেলা করতাম, কিন্তু ওই বুড়ি প্রত্যেকবার আমাকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিত। এদিকে দীপেনবাবু যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছিল তার কিছুদিন পরে ওই বুড়ি আমার বরকে বলেছিল সে নাকি এই শহর ছেড়ে আমার বরের সঙ্গে অন্য শহরে চলে যাবে, আমি যাতে বরের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করতে না পারি তাই। ওই বুড়ি আমার থেকে বরকে দূরে করতে চেয়েছিল এবং দীপেনবাবুর ওই বিশাল বড় বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য শহরে যেতে চেয়েছিল।
আমার বর ওই বুড়ির সব কথা মানতে রাজি ছিল। ওই বুড়ি তো জানতই না যে আমার বর ও দীপেনবাবু এবার তাকে উচিত শিক্ষা দেবে। ওই বুড়ি জানতই না যে আমার বর তার ফাঁদ থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে বের করেছে। ওই বুড়ি ভেবেছিল তার বুড়ো শরীর দেখিয়ে আমার বরকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে। কিন্তু চন্দ্রিমা যখন আমার বরকে বলেছিল কোনো একটা গ্রাহক দেখে ওই বাড়িটা বিক্রি করে দিতে, তার 5 দিন পরে আমার বর চন্দ্রিমাকে জড়িয়ে ধরে বলেছিল, আজ তোমার সঙ্গে যে লোকটি দেখা করতে এসেছে সেই লোকটার সঙ্গে দেখা করে তুমি খুব খুশি হয়ে যাবে, কারণ ওই লোকটি তোমার বাড়ি কিনে নিতে চেয়েছে। তারপর এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা টাকা পয়সা নিয়ে অন্য শহরে চলে যাব। আমার বরের ভালোবাসা পেয়ে চন্দ্রিমা তো খুব খুশি ছিল এবং সে তখন খুশি খুশি আমার বরকে বলেছিল, এই জন্যই তো ওই বুড়োকে ছেড়ে তোমার মতো ইয়াং ছেলেকে বিয়ে করেছি। আমার বয়স বেশি হতে পারে, কিন্তু আমার জোয়ান ছেলেদের সঙ্গে রাত কাটাতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই বুড়ি ভাবতেও পারিনি সে যেমন আমার বরকে ফাঁদে ফেলেছিল, ঠিক সেই রকম আমার বর, দীপেনবাবু এবং আমরা 3 জন মিলে ওই শয়তান মহিলাকে ফাঁদে ফেলেছিলাম। তারপর আমার বরকে চন্দ্রিমা বলেছিল, তাহলে ওই লোকটাকে ভেতরে ডেকে নিয়ে এসো, আজকে সব কিছু ফাইনাল করে দিব। তারপর আমার বর যখন লোকটাকে ভেতরে নিয়ে গেল, তখন চন্দ্রিমা অনেক বেশি ভয় পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল, কারণ চন্দ্রিমার সামনে আর কেউ নয়, তার আগের বর দীপেনবাবু ওই মহিলার মুখোমুখি হয়েছিল। তখন ওই বুড়ির আর কিচ্ছু করার ছিল না। দীপেনবাবু ওই মহিলাকে 2-3টে চড় মেরেছিল এবং বলেছিল, তোর মতো মহিলার জন্য ভালো ভালো ছেলেরাও নষ্ট হয়ে যায়। তোর লজ্জা করেনি তোর ছেলের বয়সী একজনের জীবনটাকে নষ্ট করে দিতে? তোর মতো মহিলাকে যদি আজকে ছেড়ে দিই, তাহলে তুই আবার কোনো ইয়াং ছেলের জীবনটাকে নষ্ট করবি। তাই তোকে তোর সঠিক জায়গায় পৌঁছে দেব। এই বলে দীপেনবাবু পুলিশকে ঘরের ভিতরে ডেকে নিয়ে এসেছিল এবং সব কিছু বলেছিল যে কিভাবে দীপেনবাবুকে ওই মহিলা দিনের পর দিন অত্যাচার করে গেছে। শুধু তাই নয়, আমার বরকেও মানসিকভাবে টর্চার করেছিল। ওই মহিলা ছলনা করে নিজের ফাঁদে ফেলে আমার বরের জীবনটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। ওই সময় আমিও দীপেনবাবুর সঙ্গে তার বাড়িতে গিয়েছিলাম। আমিও ওই মহিলাকে একটা থাপ্পড় মেরেছিলাম আর বলেছিলাম, এবার জেলের ভাত খেয়ে নিজের বাকি জীবনটা কাটাবেন। সব ক্ষেত্রে যে পুরুষদের দোষ থাকে তা নয়, অনেক ক্ষেত্রে চন্দ্রিমার মতো মহিলাদের কারণেও অনেকের জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমার বরেরও কিছু দোষ ছিল, কারণ সে কিছুক্ষণের জন্য হলেও সব কিছু ভুলে গিয়ে আবেগে পড়ে চন্দ্রিমার মতো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল। বর যদি ওই মহিলার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়িত না হতো, তাহলে আজ এতটা বাড়াবাড়ি হতো না। এদিকে বর তো আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল এবং আমাকে বলেছিল, তুমি আমার সঙ্গ না দিলে আমি ওই মহিলার হাত থেকে তোমাদের কাছে ফিরে আসতে পারতাম না। ভগবান তোমার মতো বউ যেন সবাইকে দেয়। আমি বরকে ক্ষমা করেছিলাম। আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আমি অনাথ ছিলাম এবং শাশুড়িকে নিজের মায়ের রূপে পেয়ে আমি তাদেরকে নিজের থেকে দূরে সরাতে পারিনি। এদিকে দীপেনবাবু একদিন আমাদের বাড়িতে এসে বলেছিল, তার ফ্যাক্টরিতে নাকি আমার বরকে ম্যানেজারের পোস্ট দিবে। তাই আমার বরকে আর লোকের বাড়িতে গিয়ে টাকা আদায় করার কোনো দরকার নেই, কারণ দীপেনবাবু আবার সুস্থ সবল হয়ে ফিরে আসতে পেরেছিল শুধুমাত্র আমার বরের জন্য। তাই উনি এটার ঋণ শোধ করার জন্য আমার বরকে নিজের ফ্যাক্টরিতে কাজ দিয়েছিলেন। এমনকি সেদিন উনি হাত জোর করে বলেছিলেন, তোমরা আমার যত উপকার করেছো এটা ঋণ আমি শোধ করতে পারবো না জানি, কিন্তু রূপনাথকে আমার ফ্যাক্টরিতে ম্যানেজার হিসাবে রাখলে আমাকে একটু ভালো লাগবে, এটা ভেবে যে আমি তোমাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। সেদিনের পর থেকে দীপেনবাবু আমাদের অনেক সাহায্য করেছিল। এখন আমি বরের সঙ্গে অনেক ভালোই আছি এবং আমার শাশুড়িও আগের চাইতে অনেক সুস্থ হয়ে উঠেছে। আশা করছি আমাদের সংসারে আর কারো নজর লাগবে না এবং এটাও আশা করছি যে আমার বর আর কোনো দিন এইরকম ভুল দ্বিতীয়বার করবে না। একটা ভুল কতগুলো মানুষের জীবন নষ্ট করে দেয়, তাই কিছু ভুল কাজ করার আগে সবার ব্যাপারে ভেবে দেখা উচিত যে একটা ভুলের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।